এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। আর আজকে আমরা নিয়ে হাজির হয়েছি আমাদের মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন টেস্ট সিরিজের নতুন ভিডিও, যেখানে আমাদের আজকের সিলেবাস থাকবে পরিবেশ দূষণ, যেটা তোমাদের লাস্ট ইউনিটের একটা চ্যাপ্টার, এবং আমাদের উদ্ভিদ হরমোন। উদ্ভিদ হরমোন হয়ে গেছে, হ্যাঁ, তারও আরো কিছু কোশ্চেন আবার সেই একই রকমের কোশ্চেনই আবার থাকবে। ঠিক আছে, তো পরিবেশ দূষণ এবং উদ্ভিদ হরমোনের জন্য এই যে আমাদের প্রশ্নটা, এই প্রশ্নটাও আমি আমাদের ড্রাইভ লিঙ্ক নিচে দিয়ে দেবো। তো ড্রাইভ লিঙ্ক থেকে তোমরা পিডিএফ অ্যাক্সেস করে নিজেরা টেস্ট দিতে পারবে, কোশ্চেনগুলো চেক আউট করতে পারবে যে সেই কোশ্চেনগুলো তোমরা পারো কিনা। তারপর তোমরা এই ভিডিও সলিউশন থেকে তার উত্তরগুলো দেখে নিতে পারবে। অনেক প্রশ্নই আগের দিনের সাথে আজকের উদ্ভিদ হরমোনের সেম পড়ে যাবে, সেগুলো তোমরা চাইলে অবশ্যই স্কিপ করে দিতে পারো, কারণ সামনে এখন পরীক্ষা, তোমাদেরকে নিজেদের সময় বাঁচাতে হবে। ঠিক আছে, তো বেশি কথা না বাড়িয়ে আমি এই ভিডিও লেন্থ বাড়াবো না, তোমাদের সময় এখন খুব ইম্পর্টেন্ট। তো আমাদের ভিডিও জলদি শুরু করা যাক। তো আমরা দেখে নেবো আমাদের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন আমাদের কাছে কি আছে? প্রথম প্রশ্ন বলছে, কোনো একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে পরিবেশ দূষণ সম্বন্ধীয় কোন ঘটনাটা ঘটে? আমাদের জীব বিবর্ধন। ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে কি হয়? মেনলি ক্লোরিনযুক্ত কীটনাশক, এখানে আরো আমি একটা জিনিস বলতে পারি, খাদ্য শৃঙ্খল দেখলেই আমি বলে দেবো যে জীব বিবর্ধন। আমি একটা জিনিস বলে দিচ্ছি, ঠিক আছে? কিরকম ভাবে হয়? আমি একটা খাদ্য শৃঙ্খল ড্র করি, যেরকম আমাদের ঘাস, আমাদের ঘাসকে খায় আমাদের ঘাস ফড়িং, তাই তো? আবার ঘাস ফড়িংকে কে খায়? আমাদের ব্যাঙ খায়। আবার ব্যাঙকে কে খায়? আমাদের সাপ খায়। আবার সাপকে কে খায়? আমাদের ময়ূর খায়। তাহলে এটাই হচ্ছে একটা খাদ্য শৃঙ্খল, যে কে কাকে খায় তার একটা শৃঙ্খলবদ্ধ রূপ। এবার আমি বলছি যে একটা ঘাস ফড়িং কি করে? ৫ খানা ঘাস খায়। তো আমি ধরছি যে একটা ঘাসের মধ্যে আমাদের ক্লোরিনযুক্ত কীটনাশকের পরিমাণ এক্স পরিমাণ হয়েছে। তা এরকম যদি ৫টা ঘাস একটা ঘাস ফড়িং খায়, তাহলে তার মধ্যে পরিমাণটা কত হয়ে যাবে? 5x। আবার যদি একটা ব্যাঙ ৩টে ঘাস ফড়িং খেয়ে ফেলে, তাহলে এক একটা ঘাস ফড়িং এর মধ্যে 5x রয়েছে, ৩টে ঘাস ফড়িং খেলে তাহলে কত হয়ে যাবে? ব্যাঙের মধ্যে 15x। এবার একটা সাপ যদি 4টে ব্যাঙ খেয়ে ফেলে, তাহলে কি হয়ে যাবে? 4×15 60x। আবার একটা ময়ূর যদি আমার 3টে সাপ খায়, তাহলে কত হয়ে যাবে? 180x। তার মানে শুরু হয়েছিল ঘাসের মধ্যে এক্স পরিমাণ থেকে, শেষ হলো একটা ময়ূরের মধ্যে 180x। তার মানে একদম বিশাল পরিমাণে কি এই যে কীটনাশকের পরিমাণ, যে রাসায়নিক জৈব অবঙ্গুর পদার্থ, সেই পদার্থের পরিমাণ, সেটা একটা উচ্চ স্তরীয় জীবের দেহে খুব বেশি পরিমাণে বেড়ে গেল না, অ্যাজ কম্পেয়ার টু সব থেকে যে সর্বনিম্ন স্তর ছিল তার দেহের থেকে? তাহলে এই যে ঘটনাটা, এটাকেই বলা হয় জীব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশন। যে আমাদের যখন কোনো জৈব অভঙ্গুর পদার্থ একটা খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে, তখন নিম্ন শ্রেণী থেকে যেতে যেতে যত আমি পুষ্টি স্তরে এগোতে থাকি, উচ্চ স্তরে গিয়ে কি সর্বোচ্চ পরিমাণে আমাদের সেই জিনিসটা উপস্থিত পাওয়া যায়। কারণ এই যে আমি বললাম যে একটা ঘাস তো খাবে না, একটা ঘাস ফড়িং দেখা গেলো ৫টা ঘাস খাচ্ছে, তাহলে কি তার মধ্যে 5x চলে আসলো। আবার ৩টে ঘাস ফড়িং খেলে কত হয়ে যাবে? ব্যাঙের মধ্যে 15x হয়ে যাবে। তাহলে এরকম যে ঘটনাটা ঘটে খাদ্য শৃঙ্খলে, তাকে আমরা বলি জীব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশন। বোঝা গেল? তারপরের প্রশ্ন আমাদেরকে বলছে, কোন পরিস্থিতিতে, সরি, যে পরিস্থিতিতে অ্যালগাল ব্লুম হয় সেটি কি? সেটা হচ্ছে আমাদের ইউট্রিফিকেশন, সরি ইউট্রোফিকেশন। তো ইউট্রোফিকেশন কি? যখন আমাদের ফসফেট সমৃদ্ধ রাসায়নিক সার কীটনাশক আমরা জমিতে ব্যবহার করি, বৃষ্টির জল পড়ছে, বৃষ্টির জলে কি হচ্ছে? সেটা ধুয়ে আমাদের জলাশয়ে মিশে যাচ্ছে। এবার তাহলে কি হচ্ছে? ফসফেট সমৃদ্ধ যেহেতু ছিল রাসায়নিক সারটা, ওটা তো পুষ্টি পদার্থ তাহলে তৈরি করছে জলাশয়ের মধ্যে, তাহলে ওই পুষ্টি বেশি হয়ে যাওয়ার কারণে আমাদের কি হচ্ছে? জলাশয়ের উপরে আগাছা, শৈবাল ইত্যাদি জমা হচ্ছে। তাহলে যেই এগুলো জমা হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে? ওপরে একটা আচ্ছাদনের মতো সৃষ্টি হচ্ছে জলাশয়ের উপরে। আবার কি হচ্ছে? ওরা পচে গলে যাচ্ছে। তখন কি হচ্ছে? আমাদের জলাশয়ের নিচে কি অক্সিজেনের অভাব পড়ছে। বাইরে থেকে ওই আচ্ছাদনের জন্য বাইরে থেকে সূর্যের আলো ভিতরে প্রবেশ করতে পারছে না। তাহলে কি হচ্ছে? ভিতরের যে জলজ প্রাণীগুলো আছে, মাছ আছে, তারা কি মারা যাচ্ছে। এই ঘটনাটাই কি আমাদের ইউট্রোফিকেশন। ঠিক আছে, তাহলে ইউট্রোফিকেশনের জন্যই কি হয়? আমাদের অ্যালগাল ব্লুম। অ্যালগাল মানে কি? শৈবাল, শৈবাল ব্লুম। ঠিক আছে, আচ্ছা, তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন আমাদেরকে বলছে যে স্মৃতিভ্রংশ, অনিদ্রা, বিরক্তি, পড়াশোনায় মনোযোগ না লাগা, এটা কোন দূষণের প্রভাব? আমাদের পড়াশোনায় মন লাগে না, ওটা তো আমাদের ইচ্ছা, ওটার কথা বাদ দিচ্ছি। কিন্তু এটা কোন ধরনের দূষণের প্রভাব হতে পারে? এটা আমাদের শব্দ দূষণ হতে পারে। বায়ু দূষণ হবে না, বায়ু দূষণের জন্য কি হয়? আমাদের ফুসফুসের প্রবলেম হয়। জল দূষণ হবে না, জল দূষণ হলে কি হয়? আমাদের টাইফয়েড, কলেরা ইত্যাদি এই ধরনের আমাদের কি রোগ ধরে। কিন্তু শব্দ দূষণে কি হয়? আমাদের স্মৃতিভ্রংশ, তারপর হচ্ছে আমাদের বিরক্তি, অনিদ্রা, পড়াশোনায় মনোযোগ, এরকম জিনিস হয়। ঠিক আছে, তারপরের প্রশ্ন কি বলছে আমাদেরকে? আমাদেরকে বলছে যে কোন জোটটি জৈব অভঙ্গুর পদার্থ? অভঙ্গুর মানে কি? যেটা মাটিতে পড়লে মাটির সাথে মিশে যাবে না, মাটিতে বিশ্লিষ্ট হতে পারবে না। তাহলে গাছের পাতা, গাছের পাতা তো মাটিতে পড়লেই কি হয়ে যায়? আমাদের মিশে যায়। ঠিক আছে, ডিডিটি না, ডিডিটি মিশতে পারে না, কিন্তু আমাকে জোরের কথা বলেছে যে কোন জোটটি জৈব অভঙ্গুর, তাহলে আমাকে দুটোই হতে হবে, তাহলে এটা হবে না। তারপর বলছে কাগজ এবং পলিথিন। কাগজ তো আমাদের মাটিতে পড়লে কি মিলে যাবে, তাহলে এটাও হবে না।
কিন্তু এখানে পলিথিন কাগজে, সরি, পলিথিন যদি মাটিতে পড়ে তাহলে কি পলিথিনও ভাঙবে না, পলিথিনও কোনোদিন মাটিতে মিশবে না। ডিডিটিও যদি একবার মাটিতে যায় তাহলে কি সে কোনোদিন ভেঙে যাবে না, সে কোনোদিন বিশ্লিষ্ট হবে না, মাটির সাথে মিশে যাবে না। তাহলে এই জোটটা কিন্তু আমাদের দুজনেই জৈব অভঙ্গুর পদার্থ। তাহলে কি হবে? অপশন সি। তারপরের প্রশ্ন কি বলছে? তারপরের প্রশ্ন বলছে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? তা আমরা গ্রিন হাউস গ্যাস কি পড়েছিলাম? পড়েছিলাম আমরা যে সব থেকে বেশি ক্ষতি করে কোন গ্রিন হাউস গ্যাস? আমাদের CO2। তারপর কি করে? তারপর আমাদের করে আমাদের মিথেন। তারপর কি করে? তারপর আমাদের করে CFC। তারপর কি করে? তারপর আমাদের ওজোন গ্যাস করে। তারপর আমাদের N2O গ্যাস করে। এছাড়া আমাদের জলীয় বাষ্প আছে। এরা সবাই কি? এরা সবাই আমাদের গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস কি? এমন কিছু গ্যাস যে গ্যাসগুলো কি করে পৃথিবীতে আসা যে অবলোহিত রশ্মি সেগুলো যখন ফিরে যেতে যায় তখন সেটাকে প্রতিফলিত করে পৃথিবীতে ব্যাক করিয়ে দেয় এবং শোষণ করে করে কি করে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি করে রাখে। ঠিক আছে, এবার যদি সেটা বেশি পরিমাণে বেড়ে যায় তাহলে কি হবে? যদি অত্যাধিক বেশি হয়ে যায় গ্রিন হাউস গ্যাসের পরিমাণ তাহলে পৃথিবীর উষ্ণতাটাও অত্যাধিক বেড়ে যাবে। তাহলে সেটাকেই আমরা কি বলবো? বিশ্ব উষ্ণায়ন বলবো। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে চেক করি যে কোনটা গ্রিন হাউস গ্যাস নয়। হয়কে নয় করলে হবে না, নয়কে হয় করলে হবে না। নয় মানে কি? যে কোনটা এর মধ্যে হবে না জিজ্ঞাসা করছে। এই নয় কিন্তু চোখে পড়ে না আর নাম্বারটাও তখন চোখে পড়বে না। ঠিক আছে, তাহলে প্রথম হচ্ছে CFC তো আমাদের একটা গ্রিন হাউস গ্যাস, হবে না। N2O একটা গ্রিন হাউস গ্যাস। জলীয় বাষ্প একটা গ্রিন হাউস গ্যাস। NO2 কিন্তু আমাদের একটা গ্রিন হাউস গ্যাস নয়। NO2 এর মুখ্য ভূমিকা কি? NO2 এর মুখ্য ভূমিকা কিন্তু আমাদের অ্যাসিড বৃষ্টির ক্ষেত্রে। কিভাবে অ্যাসিড বৃষ্টির ক্ষেত্রে NO2 কাজ করে? আমাদের যে NO2 আছে ওই NO2 আমাদের জলের সাথে, বৃষ্টির জল, সেই জলের সাথে কি করে? আমাদের অক্সিজেনের সাথে, বাতাসে অক্সিজেন আসে, বৃষ্টির জল আসছে, আর NO2 এরা মিলে কি তৈরি করে? আমাদের HNO3 তৈরি করে। ঠিক আছে, বিক্রিয়াটা ব্যালেন্স করতে গেলে কত করতে হবে? এখানে 4 দিয়ে দেবো, এখানে 4 দিয়ে দেবো, তাহলে আমার বিক্রিয়া ব্যালেন্স হয়ে যাবে। তাহলে এই বিক্রিয়া করে কি আমাদের NO2 কিন্তু আমাদের নাইট্রিক অ্যাসিড, মানে অ্যাসিড বৃষ্টির সময় নাইট্রিক অ্যাসিড তৈরি করছে। একইভাবে আমাদের SO2 সালফিউরিক অ্যাসিড তৈরি করে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে NO2 এর মুখ্য ভূমিকা কিন্তু আমাদের অ্যাসিড বৃষ্টিতে, নট গ্রিন হাউস গ্যাস হিসেবে। তারপর আমাকে জিজ্ঞাসা করছে কি যে BOD এর ফুল ফর্ম কি? তো BOD এর ফুল ফর্ম আমরা কি জানি? যে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। ঠিক আছে, তারপরের প্রশ্ন আমাকে কি জিজ্ঞাসা করছে? যে বাতাসে ভাসমান ধোঁয়া, ধূলিকণা, ছাই ইত্যাদি অতি ক্ষুদ্র ভাসমান কণা। এই যে কণা কথাটা পড়ছি, যে আমাদের সূক্ষ্ম সূক্ষ্ম ধূলিকণা, বায়ুকণা, পরাগরেণু, এগুলো সব কি হয়? আমাদের SPM বা সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, মানে যেগুলো আমাদের বাতাসে ভাসমান বিভিন্ন সূক্ষ্ম কঠিন কণা, তাদেরকে একত্রে বলা হয় আমাদের SPM বা সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। ঠিক আছে, তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন হচ্ছে আমাদের ভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী। এটা সত্যি না মিথ্যে? না, এটা বরং মিথ্যে। কেন? কারণ আমাদের মুখ্যত DDT জাতীয় যে পদার্থগুলো থাকে, ক্লোরিন যুক্ত কীটনাশক, যেগুলো আমাদের জৈব অভঙ্গুর পদার্থ। কি? জৈব অভঙ্গুর পদার্থ। এই জৈব অভঙ্গুর পদার্থ আমাদের যখন খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে তখন কিন্তু আমাদের জীব বিবর্ধন হয়। তাহলে এটার জন্য দায়ী কে? আমাদের DDT বা অন্যান্য জৈব অভঙ্গুর পদার্থ। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা কি হবে? এটা আমাদের মিথ্যা হবে। আচ্ছা, উত্তরতে লেখা আছে। তারপর হচ্ছে আমাদের ধান ক্ষেত থেকে উৎপন্ন দাহ্য গ্রিন হাউস গ্যাস কি হয়? আমাদের মিথেন। ঠিক আছে, ধান ক্ষেতে উৎপন্ন হয় মিথেন। তারপর আমাকে বলছে যে বাতাসে SO2 এবং NO2 এর আগমনের ফলে অ্যাসিড বৃষ্টি ঘটে। এটা সত্যি না মিথ্যে? সত্যি, কারণ NO2 এর তো এক্ষুনি দেখালাম। SO2 এর কি ক্ষেত্রে, SO2 এর ক্ষেত্রে কি হয়? SO2 কি করে? SO2 আমাদের প্রথমে SO3 তৈরি করে। কিভাবে? আমাদের SO2, সেই SO2 কি করে? অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, করলে কি তৈরি হয়? SO3 তৈরি হয়। কিভাবে তৈরি হবে? বিক্রিয়াটা এদিক দিয়ে ব্যালেন্স করলে এখানে 2 বসাবো, 2, এদিকে 2 2 4 আর 2 6, তাহলে এখানে 2 বসিয়ে দেবো। তাহলে আমাদের SO3 তৈরি হয়ে গেল। এইবার এই যে SO3 তৈরি হয়েছে তার সাথে কি হয়? আমাদের যে জল, বৃষ্টির জল, সেই জলটা যুক্ত হলে কি হচ্ছে? H2SO4। তার মানে এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, পেনের থিকনেসটা একটু কমিয়ে নিই। আচ্ছা, তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন আমাদেরকে বলছে আমাদের বিভিন্ন কার্যকলাপে পৃথিবীর ক্রমাগত যে তাপমাত্রার ক্রমবর্ধমান, মানে কি তাপমাত্রা মানে ক্রমশ বেড়ে চলছে যে তাপমাত্রা, তার ঘটনাকে কি বলে? তা আমরা বিভিন্ন যে কার্যকলাপ করছি তার জন্য কি হচ্ছে? আমাদের গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বেড়ে যাচ্ছে। কি হচ্ছে? আমাদের গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বেড়ে যাচ্ছে। এবার এই গ্রিন হাউস গ্যাসের পরিমাণ যখন বেড়ে যায় তখন তারা কি করে? বাইরে থেকে আগত যে অবলোহিত রশ্মিগুলো আছে তাদেরকে বেশিরভাগটা প্রতিফলিত হতে দেয় না, শোষণ করে রাখে। ফলে পৃথিবীর উষ্ণতা কি হয়? বৃদ্ধি পেতে থাকে। এই ঘটনাকেই আমরা কি বলি? বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। ঠিক আছে, আচ্ছা, তারপরের প্রশ্ন আমাকে কি বলছে? যে পানীয় জলের অত্যাধিক আহরণে ভৌম জলে গ্যাসের পরিমাণ বেড়ে গিয়ে জল দূষণ ঘটে। যখন আমরা বেশি পরিমাণে পানীয় জল তুলি না, আমরা ট্যাপ কল দিয়ে কি হচ্ছে? ভৌম জল তুলছি, তাহলে কি হয়? ভৌম জলে
আমাদের যে মাটির নিচে যে স্তর আছে সেই স্তরের মধ্যে আর্সেনিকের পরিমাণ বেড়ে যায়। তাহলে ভৌম জলে কি হয়, এই আর্সেনিকটা মিশে যায়। তাহলে কার পরিমাণ বৃদ্ধি পায়, আমাদের আর্সেনিকের পরিমাণ বেড়ে যায়। আর্সেনিক, এই আর্সেনিকের পরিমাণ জলে বেশি বেড়ে গেলে সেটা যদি আমাদের শরীরে প্রবেশ করতে থাকে তাহলে কি রোগ হয়, আর্সেনিকোসিস রোগ হয়, যার একটা দৃষ্টান্ত কি ব্ল্যাক ফুট ডিজিজ, পা কালচে কালচে হয়ে যায় চামড়াগুলো। ঠিক আছে, তারপরে একটা প্রশ্ন আছে আমাদের, PAN, পানের ফুল ফর্ম কি? পানের ফুল ফর্ম হচ্ছে আমাদের পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট। এটা কি, এটা হচ্ছে এক প্রকার গৌণ বায়ু দূষক। কি বললাম, এটা এক প্রকার গৌণ বায়ু দূষক। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা অনেক সময় আসে যে একটা গৌণ বায়ু দূষকের উদাহরণ দাও, তাহলে কি আমাদের PAN বা পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট। তারপরে আমাকে জিজ্ঞাসা করছে যে আমাদের বাজারে বহুল ব্যবহৃত বোতলজাত ঠান্ডা পানীয় প্রস্তুত করতে কিরকম জলের প্রচুর অপচয় ঘটে? আমাদের কি ভূগর্ভস্থ স্বাদু জল বা পানীয় জলের, স্বাদু জল বা মিষ্টি জলের। তাহলে এইটুকু যদি আমি পুরো লিখি তাহলে আমি ফুল মার্কস আশা করি পেয়ে যাবো। ভৌমজল লিখলেই হয়ে যাবে, কিন্তু আমি তাও আর একটু যদি ভালো করে লিখতে চাই তাহলে কি বলবো, ভূগর্ভস্থ স্বাদু জল বা মিষ্টি মিষ্টি জল। কারণ জল ক প্রকার, দু প্রকার, একটা হচ্ছে আমাদের মিষ্টি জল বা স্বাদু জল যেটা আমরা আমাদের মাটির তলায় পাই, যেগুলো কি আমরা খেতে পারবো, যেগুলো আমাদের পানের যোগ্য। আর একটা কি হয়, যেগুলো আমাদের সমুদ্রের জল, যেগুলো কি নোনা জল, যার মধ্যে লবণের পরিমাণ খুব বেশি, যেটা যার নিচে বালির স্তর থাকে, তাহলে সেগুলো কি আমরা খেতে পারবো না। ঠিক আছে। আচ্ছা, তারপরের প্রশ্ন কি, তারপরের প্রশ্ন আমাদেরকে জিজ্ঞাসা করছে ব্যতিক্রম লেখো, SPM, বায়ু দূষণ, গ্রিন হাউস গ্যাস, ফুসফুসের রোগ, এদের মধ্যে কোনটা আনকা লাগছে? আমাদের আনকা লাগছে গ্রিন হাউস গ্যাস, কারণ গ্রিন হাউস গ্যাস যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের হয় যে বিশ্ব উষ্ণায়ন। কিন্তু এই যে তিনজন আছে, SPM মানে সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার, এটা আমাদের কি বাতাসে ভাসমান বিভিন্ন ধূলিকণা, বায়ুকণা ইত্যাদি, যেগুলো কি আমাদের বায়ু দূষক, যার জন্য বায়ু দূষণ ঘটে, ফুসফুসে প্রবেশ করলে ফুসফুসের বিভিন্ন রোগ সম্পন্ন হয়। বায়ু দূষণ তো তাহলে এর মধ্যেই ডিসকাস হয়ে গেল। ফুসফুসের রোগও কি হয়, বায়ু দূষণের কারণে ফুসফুসের রোগ হয়। তাহলে এই তিনটে আমাদের ইন্টার রিলেটেড, কিন্তু গ্রিন হাউস গ্যাসটা আমাদের অন্যরকম। গ্রিন হাউস গ্যাস কিন্তু আমাদের ডিরেক্টলি এরকম কোনো বায়ু দূষণ ঘটাচ্ছে না, ও কি করছে, ওর পরিমাণটা বেড়ে গেলে আমাদের বিশ্ব উষ্ণায়ন ঘটছে। ঠিক আছে, তাহলে কি হবে, উত্তরটা গ্রিন হাউস গ্যাস। তারপর আমাকে বলছে ফসফেট জাতীয় সার, শৈবাল ব্লুম, জলজ প্রাণীর মৃত্যু, জীব বিবর্ধন। তাহলে এর মধ্যে আমি কি বলবো, এর মধ্যে আমি বলবো জীব বিবর্ধন। কারণ আমাদের ফসফেট জাতীয় সার যখন আমাদের জলাশয়ে মিশবে তখন কি হবে, আমাদের বিভিন্ন পুষ্টি পদার্থের পরিমাণ বেড়ে যাবে। পুষ্টি পদার্থের পরিমাণ বেড়ে গেলে কি হয়, ইউট্রোফিকেশন হয়। ইউট্রোফিকেশনের ফলে আমাদের অ্যালগাল ব্লুম বা শৈবাল ব্লুম হয়। ঠিক আছে, এবং এই শৈবাল ব্লুমের কারণে কি হয়, জলজ প্রাণীর মৃত্যু ঘটে। তারপরের প্রশ্ন দেখে নেওয়া যাক। তারপরের প্রশ্ন আমাকে বলছে যে মানুষের কাপড় কাচার ক্ষেত্রে ব্যবহৃত ড্যাশ সমৃদ্ধ ডিটারজেন্ট, ডিটারজেন্টের মধ্যে আমরা কি থাকে, ফসফেট, যেটা কিন্তু জলাশয়ে মিশে গেলে কি হয়, আমাদের ইউট্রোফিকেশন ঘটে, যেটা একটু আগেই বোঝানো হচ্ছিল। ঠিক আছে, তারপর আমাকে বলছে উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন নিয়ন্ত্রণকারী হরমোনের নাম লেখো। তা উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন মানে কি, উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন কোনটা, আমাদের ট্রপিক চলন। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের ট্রপিক চলন। তাহলে আমাদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটা কে, আমাদের অক্সিন হরমোন, যার রাসায়নিক নাম কি, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, তারপরে আমাকে বলছে একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোনের নাম লেখো। তাহলে গ্যাসীয় উদ্ভিদ হরমোন কি, আমাদের ইথিলিন। আর যদি আমাকে বলে প্রকল্পিত উদ্ভিদ হরমোন, মানে যেটা সম্পর্কে আমরা ধারণা করেছি কিন্তু তার সমস্ত রাসায়নিক গঠন সম্পর্কে আমরা এখনো অবগত নই, সেটা কি আমাদের, সেটা হচ্ছে আমাদের ফ্লোরিজেন। তাহলে যদি বলে গ্যাসীয় উদ্ভিদ হরমোন তাহলে ইথিলিন, আর যদি বলে প্রকল্পিত উদ্ভিদ হরমোন তাহলে বলবো ফ্লোরিজেন। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা পড়বো যে 2,4-D এর ফুল ফর্ম কি। কি এটা একটা আমাদের কৃত্রিম অক্সিন, কি হয় তাহলে এটা, তারপর আমাকে বলছে যে ফুল ফর্ম কি আমাদের, 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, আমরা আগের দিনে বলেছি। তারপর আমাকে বলছে উদ্ভিদের অকাল পত্রমোচন রোধকারী হরমোন, এই প্রভাবটা কি, এই যে অকালে পত্রমোচন রোধ করে এই প্রভাবটা কি, এটাই হচ্ছে আমাদের কিন্তু রিচমন্ড ল্যাং প্রভাব। রিচমন্ড একটা বিজ্ঞানী আর ল্যাং একটা বিজ্ঞানী, তারা কি এই প্রভাবটা আবিষ্কার করেছিল যে আর কি সাইটোকাইনিনের প্রভাবে উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত হয়, ক্লোরোফিল বেশি দিন সবুজ থাকে তাই পাতাটা সহজে ঝরে পড়ে না। তাহলে হরমোনটার নাম কি, আমাদের সাইটোকাইনিন। পার্শ্বমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে উদ্ভিদের কোন হরমোন? পার্শ্বমুকুল আমি কি বলেছিলাম, যে এটা একটা উদ্ভিদ, তার মাথায় কি থাকে, আমাদের মাথায় থাকে আমাদের অগ্রমুকুল। ঠিক আছে, আর এই পাশে পাশে কি থাকে, পাশে থাকে আমাদের পার্শ্বীয় মুকুল। ঠিক আছে, পাশে কি থাকে, আমাদের পার্শ্বীয় বা কাক্ষিক মুকুল, কাক্ষিক মুকুল। এবার এই যে অগ্রমুকুল, অগ্রমুকুলের বৃদ্ধি কে করে, অগ্রমুকুলের বৃদ্ধি করে আমাদের অক্সিন, এবং পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি কে করে, পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি করে আমাদের সাইটোকাইনিন। তাহলে অক্সিনের প্রভাবে কি হয়, অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত হয়, পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি আমাদের ব্যাহত হয়, এবং সাইটোকাইনিনের প্রভাবে কি হয়, পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি পায় কিন্তু অগ্রমুকুলের বৃদ্ধি ব্যাহত হয়। বোঝা গেল। আচ্ছা, তাহলে কি বলেছে এখানে, পার্শ্বমুকুল, তাহলে কি বলবো, পার্শ্ব মানেই পার্শ্বীয় বা কাক্ষিক, তাহলে কি সাইটোকাইনিন। তারপর আমাকে জিজ্ঞাসা করছে সাইটোকাইনেসিস,
সাইটোকাইনেসিস মানে কি? সাইটো মানে হচ্ছে সাইটোপ্লাজম, কাইনেসিস মানে হচ্ছে বিভাজন, তার মানে কোষ বিভাজনের সাইটোপ্লাজম বিভাজন স্তরের কথা বলা হচ্ছে। সেখানে কোন হরমোন ভূমিকা নেয়? নাম থেকেই আমরা আইডিয়া করতে পারি যে সাইটোকাইনিন হরমোন। আর যদি আমাকে বলতো নিউক্লিয়াস বিভাজন, তাহলে কোনটা বলতাম? তাহলে বলতাম আমরা অক্সিন। কোষ বিভাজনের নিউক্লিয়াস বিভাজনের জন্য প্রধানত দায়ী হচ্ছে আমাদের অক্সিন, আর কোষ বিভাজনের সাইটোপ্লাজম বিভাজনের জন্য মূলত আমাদের দায়ী হচ্ছে সাইটোকাইনিন। ঠিক আছে? তারপর আমাদেরকে কি জিজ্ঞাসা হচ্ছে? অ্যাসিড বৃষ্টি জাতীয় ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। অ্যাসিড বৃষ্টির জন্য কি হয়? যখন অ্যাসিড বৃষ্টির জল মাটিতে ধেয়ে পড়ে, তখন কি হয়? মাটির যে উর্বরতা সেটা হ্রাস পায়। তাহলে মাটির উর্বরতা যদি হ্রাস পায়, তাহলে কি হয়? মাটির পিএইচ কমে যায়, মাটি আম্লিক হয়ে যায়, তাহলে চাষবাসের ক্ষতি হয়। এছাড়া স্থাপত্যের ক্ষতি, যেটাকে আমরা কি বলি? স্টোন ক্যান্সার। মানে আমাদের যেরকম তাজমহলের মতো স্মৃতিসৌধগুলো, তার সেগুলো তো তৈরি হয় আমাদের মার্বেল পাথর দিয়ে। মার্বেল পাথর কি? আমাদের CaCO3। এই CaCO3 সাথে যে অ্যাসিডগুলো নেমে আসে, সেই অ্যাসিডগুলো বিক্রিয়া করে কি করে? তার ক্ষয় সাধন করে। এই ঘটনাকেই আমরা কি বলি? স্থাপত্যের ক্ষতি, যেটাকে আমরা স্টোন ক্যান্সার নামে উল্লেখ করি। ঠিক আছে? আচ্ছা, তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন আমাকে বলছে যে বিশ্ব উষ্ণায়ন কি? তা আমরা কি বলেছিলাম? যে মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে পৃথিবীতে কি বেড়ে যাচ্ছে? আমাদের গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বেড়ে যাচ্ছে। এই গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে কি হয়? পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যায়। এই গড় তাপমাত্রা বেড়ে যাওয়ার ঘটনাকেই কি বলা হয়? বিশ্ব উষ্ণায়ন। তাহলে এইটুকু কিন্তু লিখে দিলে ভালো হয় যে মানুষের বিবিধ কার্যকলাপের ফলে পৃথিবীতে ক্রমশ গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়ার ঘটনাকে বিশ্ব উষ্ণায়ন বলা হয়। এর ফলাফল কি? ফলাফল হচ্ছে আমাদের মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে, তাহলে কি হবে? সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাচ্ছে, আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটছে। ঠিক আছে? তারপর আমাদের বিভিন্ন যে কীটপতঙ্গ, তারা এই জলবায়ু পরিবর্তনের জন্য কি হচ্ছে? তাদের মানে অস্তিত্ব সংকটে চলে আসছে। ঠিক আছে? তারপরে আমার প্রশ্ন কি? তারপরের প্রশ্ন হচ্ছে বায়ু দূষণ পরিবেশে এবং মানব স্বাস্থ্যে কি কি প্রভাব ফেলে? মানুষের উপর কি হয়? মানুষের ফুসফুসকে টার্গেট করে। করে কি করে? আমাদের হাঁপানি, ব্রঙ্কাইটিস, ফুসফুসের ক্যান্সার, সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এই ধরনের সমস্ত রোগগুলো কি আমাদের দেখা যায়। এছাড়া পরিবেশের উপর আমরা কি বলতে পারি? পরিবেশে আমাদের কি হয়? অ্যাসিড বৃষ্টি, ধোঁয়াশা ইত্যাদি সৃষ্টি হয়। ধোঁয়াশা সৃষ্টি হলে কি হয়? আমাদের দৃশ্যমানতা কমে যায়, মানে আমি দূর থেকে দেখতে পাবো না, যেটা আমাদের শীতকালে খুব বেশি দেখা যায়। ঠিক আছে? আচ্ছা, কুয়াশা থেকে তখন ধোঁয়াশা তৈরি হয়, কারণ আমাদের বাতাসে ধূলিকণার পরিমাণটাই এত। তারপরের অথবারের প্রশ্ন আমাকে কি বলছে? আমাকে বলছে যে জলদূষণ পরিবেশ ও মানব স্বাস্থ্যের উপর কি প্রভাব ফেলে? তাহলে পরিবেশের উপর কি করে? যেরকম আমাদের সরি, মানুষের উপর কি করে? আমাদের কয়লা, কি বলছি আমি, কলেরা, টাইফয়েড, আমাশয় ইত্যাদি কি জলবাহিত রোগগুলো সৃষ্টি করে। আর পরিবেশের উপর কি করে? ইউট্রোফিকেশন ঘটে। আগেই অনেকবার ডিসকাস করা হয়ে গেলো ইউট্রোফিকেশন কি। তাহলে কি হয়? জলজ প্রাণীর কি হয়? অক্সিজেন পাওয়া যায় না নিচে জলাশয়ের মধ্যে, তাহলে কি হয়? তারা অক্সিজেনের অভাবে মারা যায়। তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন আমাকে বলছে যে মাটি দূষণ পরিবেশ ও মানব স্বাস্থ্যের উপর কি প্রভাব ফেলে? মানুষের উপর কি করবে? আমাদের খাদ্য শৃঙ্খলের মধ্যে এসে কি করবে? আমাদের জীব বিবর্তন তৈরি করে। তাহলে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে বিষাক্ত পদার্থ মানুষের দেহে প্রবেশ করে। এছাড়া অন্যান্য প্রাণীদের ইয়েতেও যেতে পারে, যেরকম জীব বিবর্তনে আমরা বললাম। তারপর হচ্ছে আমাদের পরিবেশের উপর প্রভাব। তাহলে পরিবেশে কি করে? ওরা মাটির উর্বরতা নষ্ট করে। তাহলে কি হয়? বিভিন্ন উপকারী অণুজীব মারা যায়। ঠিক আছে? তারপরে অথবাতে প্রশ্ন কি বলছে? যে শব্দ দূষণের ফলে মানুষ সহ প্রাণী জগতে কিরূপ নেতিবাচক প্রভাব দেখা যায়? তাহলে শব্দ দূষণ হলে কি হয়? একটু আগেই আমরা বলেছিলাম যে ওই স্মৃতিভ্রংশ, পড়াশোনায় মন না লাগা ইত্যাদি হতে পারে। বেশি যদি হয় তাহলে কি হয়? বধিরতা পর্যন্ত হতে পারে। বধিরতা মানে কি? সে আর শুনতে পাচ্ছে না। তাহলে উচ্চ শব্দ মানুষের শ্রবণ শক্তি নষ্ট করতে পারে, রক্তচাপ বাড়ায়, হৃদস্পন্দন অনিয়মিত করে এবং অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে কি করে? তাদের যোগাযোগ ব্যবস্থা বা ইকোলোকেশনে ব্যাহত করে। কুকুর বিড়ালদের যদি অতিরিক্ত সাউন্ডের মধ্যে রাখা হয়, তাহলে তাদেরও বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যায়। ঠিক আছে? তাহলে এগুলো কি আমাদের শব্দ দূষণের নেতিবাচক প্রভাব। তারপর আমাদেরকে কি বলছে? তারপর বলছে সিওপিডি কি? আগে একবার বললাম, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এগুলো কি বায়ু দূষণের ফলে হয়। তাহলে বায়ু দূষণের ফলে ফুসফুসের এক প্রকার দীর্ঘস্থায়ী রোগ, যেটা কি সহজে সারবে না, অনেক দিন ধরে চলবে। যার ফলে শ্বাসনালী কি হয়? সরু হয়ে যায়। শ্বাসনালী শুরু হয়ে গেলে কি হয়? আমাদের শ্বাসকষ্ট শুরু হবে। তারপরে জিজ্ঞাসা করছে বিওডি এবং সিওডি এর মধ্যে পার্থক্য কি? তো বিওডি মানে কি? বি ফর বায়োলজিক্যাল আর সি ফর কেমিক্যাল। তাহলে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড হচ্ছে আমাদের বিওডি এবং কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড হচ্ছে আমাদের সিওডি। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড হলো জলে উপস্থিত জৈব পদার্থ বিয়োজনের জন্য ব্যাকটেরিয়ার যেটুকু অক্সিজেন দরকার সেই পরিমাণটা। কিন্তু সিওডি কি? সিওডি হচ্ছে জলে উপস্থিত জৈব এবং অজৈব উভয় প্রকার যে রাসায়নিক জারণ, তার জন্য যে পরিমাণ নেট অক্সিজেন দরকার সেই পরিমাণটা। ঠিক আছে? তারপর আমাকে জিজ্ঞাসা করছে যে এসপিএম কি? এস মানে কি? সাসপেন্ডেড, পি মানে পার্টিকুলেট, এম মানে ম্যাটার। এক কথায় কি? বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম ধূলিকণা, বায়ুকণা, জলকণা, পরাগরেণু ইত্যাদিকে একত্রে আমরা কি বলছি? এসপিএম বলছি। তাহলে এসপিএম কি? বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম কঠিন কণা, তরল বিন্দু যেমন পরাগরেণু, ধূলিকণা, ছাইয়ের গুঁড়ো ইত্যাদি কি আমাদের এসপিএম। এগুলো কি হয়? তাহলে আমাদের প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে। করলে কি করবে? আমাদের শ্বাসকষ্ট তৈরি করবে, ফুসফুসের বিভিন্ন রোগ সৃষ্টি করবে। ঠিক আছে? তাই এটা কি একটা প্রধান বায়ু দূষক।
তারপর আমাকে কি জিজ্ঞাসা করছে যে উদ্ভিদ দেহে সাইটোকাইনিন হরমোনের কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা লেখো। তাহলে সাইটোকাইনিনের একটা কাজ কি, কোষ বিভাজন ত্বরান্বিত করে, যার মধ্যে মুখ্য ভূমিকা কিসে নেয়, আমাদের সাইটোকাইনেসিসে নেয়। ঠিক আছে, তাহলে কোষ বিভাজনের সাইটোকাইনেসিস কোষ বিভাজনে কি ভূমিকা নেয়। তারপর বলছে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটায়। আমরা কি বলছি যে আমাদের একটা উদ্ভিদ থাকে, তার কি মাথায় থাকে অগ্রমুকুল আর পাশে পাশে থাকে কি আমাদের পার্শ্বীয় মুকুল, পার্শ্বীয় মুকুল। এবার সাইটোকাইনিন কি করে, সাইটোকাইনিন আমাদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটায় কিন্তু অগ্রমুকুলের বৃদ্ধি হ্রাস করে। তাহলে কি হবে, আমাদের অগ্রমুকুল বৃদ্ধি না পেলে উচ্চতা বৃদ্ধি পায় না, কিন্তু সাইডে কি হয় আমাদের শাখা প্রশাখার বৃদ্ধি ঘটে। তাহলে এর প্রভাবে কি হয়, আমাদের শাখা প্রশাখার বৃদ্ধি ঘটে, মানে ঠিক অগ্রস্থ প্রকটতার বিপরীত আচরণ নেয়। তাহলে কি হয়, উদ্ভিদটা গম্বুজাকার হয়। আগের দিনেও আমি একই কথা বলেছিলাম। তারপর আমরা বলবো কি রিচমন্ড ল্যাং প্রভাব। তাহলে রিচমন্ড ল্যাং প্রভাব কি, যে পাতার ক্লোরোফিল নষ্ট হওয়া রোধ করে, মানে অনেকদিন কি করে তাকে চিরসবুজ রাখে, অর্থাৎ তার বার্ধক্য বিলম্বিত রাখে। তাহলে কি বলবো, বার্ধক্য বিলম্বিত করে। এই প্রভাবটারই নাম কি, রিচমন্ড ল্যাং প্রভাব। ঠিক আছে, তারপরের প্রশ্ন কি জিজ্ঞাসা করছে, তারপরের প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করছে যে অগ্রস্থ প্রকটতা কি। তা অগ্রস্থ প্রকটতা কি, একটু আগে যেটা এক্সপ্লেন করলাম, যে একটা গাছ, সেই গাছের কি থাকে, মাথায় থাকে অগ্রমুকুল এবং পাশে থাকে কি আমাদের পার্শ্বীয় মুকুল। ঠিক আছে, এবার আমাদের অগ্রস্থ প্রকটতা কে করে, দিয়ে অগ্রস্থ, দিয়ে কি অক্সিন। তাহলে অক্সিন হরমোন কিন্তু অগ্রস্থ প্রকটতার জন্য দায়ী। সে কি করে, এই অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে কিন্তু পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করে। তাহলে অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করলে কি হবে, আমাদের উচ্চতা বৃদ্ধি পাবে। তাহলে উদ্ভিদটা কি হয়, উচ্চতায় বৃদ্ধি পায় কিন্তু তার শাখা প্রশাখা তার বৃদ্ধি ব্যাহত হয়। এই ঘটনাকেই কি বলা হয়, আমাদের অগ্রস্থ প্রকটতা। তাহলে কি বলবো, উদ্ভিদ হরমোন অক্সিনের প্রভাবে উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত হয়, ফলে উদ্ভিদের উচ্চতা বৃদ্ধি পায়, কিন্তু উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত হয়, ফলে শাখা প্রশাখা বৃদ্ধি পায় না। এই ঘটনাকেই বলে অগ্রস্থ প্রকটতা। তা আমি এটা বুঝিয়ে দিলাম, পড়িয়ে দিলাম, আমি আর এই নোটসটা পড়ছি না। তারপর কি বলছে, তারপর বলছে যে বোল্টিং কি। বোল্টিং কি হচ্ছে, আমাদের খর্বাকার উদ্ভিদ যেগুলো জেনেটিক্যালি খর্বাকার, জন্মগত খর্বকার, তাদের উপর আমরা কি হরমোন প্রয়োগ করি, জিববারেলিন হরমোন প্রয়োগ করি। করলে কি হয়, তাদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এই বৃদ্ধি পেলে কি হবে, তাহলে মানে সে তো খর্বকার ছিল, এবার তার পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে আমরা জিববারেলিন হরমোন প্রয়োগ করলে, তাহলে কি হবে, স্বাভাবিক উচ্চতা সম্পন্ন হয়ে যাবে ওই উদ্ভিদটা। এই ঘটনাকেই বলা হয় বোল্টিং। তাহলে কি বলবো, যে জিববারেলিন হরমোন প্রয়োগ করার প্রভাবে আমাদের যে দ্বিবর্ষজীবী খর্বাকার উদ্ভিদগুলো আছে, তাদের পর্বমধ্যের দৈর্ঘ্য হঠাৎ বৃদ্ধি পেয়ে স্বাভাবিক উচ্চতা সম্পন্ন হয়। এই ঘটনাকেই বলে বোল্টিং। ঠিক আছে, তারপর আমাকে বলছে পার্থেনোকার্পি। পার্থেনোকার্পি কি, যে আমি বাইরে থেকে কিছু হরমোন প্রয়োগ করে, যেরকম অক্সিন, জিববারেলিন, সেগুলো প্রয়োগ করে কি করব, আমি বীজহীন ফল তৈরি করব, তাকে আমরা কি বলবো, তাকে বলবো পার্থেনোকার্পি। তাহলে আমি কি বলবো, যে নিষেক ছাড়াই, নিষেক হবে না, ডিম্বাশয়টা সরাসরি ফলে পরিণত হয়ে যাবে। তাহলে কৃত্রিম হরমোন প্রয়োগ করে আমরা কি করব, যে বীজহীন ফল তৈরি করব। তাহলে এই বীজহীন ফল উৎপাদন করার পদ্ধতিকে বলি আমরা কি, পার্থেনোকার্পি। এবং পার্থেনোকার্পি পদ্ধতিতে উৎপন্ন ফলকে আমরা বলবো পার্থেনোকার্পিক ফল, যেরকম বীজহীন আঙুর, বীজহীন তরমুজ। ঠিক আছে, আচ্ছা। তারপর আমাকে বলা হচ্ছে কি অক্সিন হরমোনের উৎস, মানে অক্সিন হরমোন কোথায় পাওয়া যায়, তা কাণ্ড, মূলের অগ্রভাগে, ভাজক কলায়, ভ্রূণমুকুল আবরণীতে, কচি পাতায়। ঠিক আছে, এইসব জায়গায় কি আমাদের অক্সিনকে পাওয়া যায়। সাইটোকাইনিনকে কোথায় পাওয়া যায়, খুব ইম্পর্টেন্ট, আমাদের ভুট্টা শস্য, নারকেলের জল, টমেটোর রস ইত্যাদি কি পাওয়া যায়, আমাদের সাইটোকাইনিনকে পাওয়া যায়। তারপর আমাকে বলছে বীজের অঙ্কুরোদ্গমে বা সুপ্তাবস্থা ভঙ্গে। আমি আগের দিনে বুঝিয়েছি যে আমাদের অঙ্কুরোদ্গম মানে কি, যে এরকম একটা ছোলা রয়েছে, তার কি সাইড দিয়ে একটা লেজ বেরিয়ে আসে না, ওইটাই কি তার অঙ্কুর। তাহলে সেই লেজটা বেরিয়ে আসার ঘটনাকে কি বলা হয়, অঙ্কুরোদ্গম। এবার অঙ্কুরোদ্গম কখন ঘটবে, যখন সে ঘুম থেকে বেরিয়ে আসবে, তাহলে ঘুমটা ভাঙবে, তাহলে সেটা কি হবে, ঘুম মানে সুপ্তাবস্থা। তাহলে সুপ্তাবস্থা ভঙ্গ হবে, সুপ্তাবস্থা ভঙ্গ হবে, ভঙ্গ হলে তবেই কি ঘটবে, আমাদের অঙ্কুরোদ্গম ঘটবে। এবার সেটা কি হয়, আমাদের জিববারেলিনের প্রভাবে আমাদের ABA অ্যাবসিসিক অ্যাসিড তার পরিমাণটা কমে যায়। মানে এর জন্য অ্যাকচুয়ালি কমে না, আমি বুঝিয়ে দিচ্ছি। যখন প্রতিকূল পরিস্থিতি থাকে তখন যে বীজটা আছে বা মুকুলটা আছে তার মধ্যে কি AB এর পরিমাণটা বেশি থাকে, তাহলে তখন কি হয়, AB এর প্রভাবে বীজটা সুপ্তাবস্থায় থাকে, তাহলে অঙ্কুরোদ্গম ঘটে না। কিন্তু যখন অনুকূল পরিবেশ হয়ে যায় তখন AB এর পরিমাণটা কমে যায় এবং জিববারেলিনের পরিমাণ বেড়ে যায়। তাহলে যেই জিববারেলিনের পরিমাণ বেড়ে গেল তখন কি হয়, জিববারেলিন বীজের সুপ্তাবস্থাটাকে ভঙ্গ করে দেয় এবং আলফা অ্যামাইলেজ উৎসেচককে সক্রিয় করে দেয়। এই উৎসেচক কি করে, শস্যের যে জটিল খাদ্য আছে তাকে সরল খাদ্যে পরিণত করে। এই খাদ্যটা যে পরিণত করে দিল সরল খাদ্যে, তাহলে এবার কি ঘটে, যে ভ্রূণের বৃদ্ধি ঘটে এবং অঙ্কুরোদ্গম সম্পন্ন হয়। বোঝা গেল, এরকম ভাবে কিন্তু গুছিয়ে লিখতে হবে। তাহলে এখানে আমি কি জিস্ট লিখেছি একরকম ভাবে, যাতে সমস্তটা রিভাইজ হয়ে যায়। আচ্ছা, তারপর কি, আমি বুঝিয়ে দিচ্ছি তো সবকিছুই। তারপর আমাকে বলছে যে উদ্ভিদের বীজ ও পর্বমধ্যের উপর জিববারেলিক অ্যাসিড বা জিববারেলিন তার প্রভাব কি। তাহলে আমাদের বীজ ও পর্বমধ্যের উপর, যেটা এক্ষুনি বললাম, কি বীজের উপর আমাদের সুপ্তাবস্থা ভঙ্গ করে অঙ্কুরোদ্গম ঘটায়, পর্বমধ্যের
আর পর্বমধ্য বলেছে, পর্বমধ্য কাদের জন্য হয়, যে খর্বাকার উদ্ভিদ, খর্বাকার উদ্ভিদের ওপর যদি আমরা জিব্বারেলিন হরমোন প্রয়োগ করি তাহলে সেটা পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে তার স্বাভাবিক উচ্চতা সম্পন্ন করা যায়। তাহলে এইটা হচ্ছে এর উপর প্রভাব, পর্বমধ্যের কোষের দৈর্ঘ্য বৃদ্ধি করে গাছকে লম্বা হতে সাহায্য করে। ঠিক আছে, কোন রকম গাছ, খর্বাকার গাছকে স্পেশালি। তারপর আমাকে কি বলা হচ্ছে, ইউট্রোফিকেশন কি, বহুবার বলে দিয়েছি, আমি আর নতুন করে বলছি না, যে আমাদের এই ফসফেট নাইট্রেট জাতীয় সার জলে মিশলে কি হয়, পুষ্টি উপাদান বেড়ে যায়, এই ঘটনাকে বলা হয় ইউট্রোফিকেশন। ইউট্রোফিকেশনের ফলে জলে কি হয়, ফাইটোপ্ল্যাঙ্কটন বা শৈবাল খুব দ্রুত বৃদ্ধি পায়, ফলে কি হয়, জলের উপরিভাগ সবুজ আস্তরণে ঢেকে ফেলে বা অনেক সময় লালচে হয়ে যায়, তাহলে এই ঘটনাকে কি বলা হয়, শৈবাল ব্লুম। এর ফলে সূর্যালোক কি হয়, জলের নিচে পৌঁছাতে পারে না, অক্সিজেন ঠিক মতো তৈরি হতে পারে না, তাহলে কি হয়, আমাদের জলজ প্রাণীগুলো মারা যায়। তারপর আমাকে বলছে কি, যে কৃষি ক্ষেত্রের বর্জ্য জলাশয়ে মিশলে কোন ঘটনাগুলো ঘটে সেটা তার ক্রম অনুযায়ী লেখো। এটা একটা পুরনো বছরেরই প্রশ্ন। তাহলে কি সম্ভবত, তাহলে এটা কি হয়, প্রথমে তাহলে কি হবে, রাসায়নিক সার বা কীটনাশকগুলো কি হবে, বৃষ্টির জল, যেই বৃষ্টি নামবে বৃষ্টির জলে ধুয়ে জলাশয়ে চলে যাবে। এরপর কি হবে, তাহলে জলে যে এই যে রাসায়নিক সার বা কীটনাশকগুলো আছে তার মধ্যে কি ছিল, ফসফেট নাইট্রেট এগুলো ছিল, তাহলে জলে কি হবে, ফসফেট নাইট্রেট এই পুষ্টি পদার্থগুলোর পরিমাণ বৃদ্ধি পেয়ে যাবে, কারণ ওই সারগুলো থেকে আসলো তো। এইবার যেই পুষ্টি পদার্থগুলোর পরিমাণ বেড়ে যাবে তাহলে কি হবে, অত্যাধিক পুষ্টির কারণে বহুত পরিমাণে কি শৈবাল জন্মানো শুরু করবে, যেটাকে আমরা কি বলবো, অ্যালগাল ব্লুম বা আমাদের শৈবাল ব্লুম। এবারে এই শৈবালগুলো যদি পচে যায় তাহলে কি হবে, পচে গেলে কি হবে, ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজন ঘটবে এবং জলে কি হবে, অক্সিজেনের ঘাটতি ঘটবে। ঠিক আছে, তার মানে বিওডি আমাদের বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে এর ফলে কি হবে, অক্সিজেনের অভাব ঘটবে, আর তার ফলে কি হবে, বিভিন্ন যে জলজ প্রাণীগুলো আছে, মাছ রয়েছে, তারা কি মারা যাবে। তাহলে মাছ এবং অন্যান্য জলজ প্রাণীগুলো কি মারা যাবে। বোঝা গেল? আচ্ছা, তারপর আমাকে বলছে কি, মানুষেরই বেহিসাবি কাজে ভাবে করা তিনটি ক্রিয়াকলাপের উদাহরণ দাও যার ফলে নানা রকম পরিবেশ দূষণ সংঘটিত হয়। মানে তিনটে মানুষের করা কাজের কথা বলছে, যাতে করে আমরা বুঝতে পারবো যে মানুষের জন্যই আমাদের পরিবেশ দূষণ ঘটছে। ঠিক আছে, তাহলে প্রথমটা কি, প্রথমটা আমাকে বলছে যে নির্বিচারে অরণ্য ধ্বংস। নির্বিচারে অরণ্য ধ্বংস বলতে এর ফলে কি হয়, বাতাসে CO2 এর পরিমাণ বৃদ্ধি পেয়ে যায়। CO2 কি আমাদের একটা গ্রিন হাউস গ্যাস, তাহলে CO2 এর যেহেতু গ্রিন হাউস গ্যাস, ও কি করে, আমাদের যে অবলোহিত রশ্মিগুলো আসছে সেগুলো প্রতিফলনের সময় বেশিরভাগটাকে কি শোষণ করে ফেলে, প্রতিফলন হতে দেয় না, তাহলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পায়। যে বৃদ্ধি পেয়ে যাওয়ার ঘটনাকে কি বলা হয়, বিশ্ব উষ্ণায়ন বলে। ঠিক আছে, আচ্ছা এরপর কি বলছে, জীবাশ্ম জ্বালানির দহন। আমরা প্রচুর পরিমাণে জীবাশ্ম জ্বালানি দহন করছি, তাহলে কি হয়, আমাদের কলকারখানা এবং যানবাহনের কয়লা, পেট্রোল পোড়ানোর ফলে আমাদের কি কি গ্যাস বেশি হয়ে যায়, আমাদের CO2 গ্যাস বেশি হয়ে যায়, আমাদের NO2 গ্যাস বেশি হয়ে যায়, আমাদের সালফার ডাইঅক্সাইড বেশি হয়ে যায়। তাহলে এগুলো হলে কি হয়, আমাদের বিভিন্ন বায়ু দূষণ ঘটে, অ্যাসিড বৃষ্টি ঘটে। কি করে NO2 SO2 থেকে অ্যাসিড বৃষ্টি ঘটে আমি তো আগেও একবার বলে দিলাম, তা ওখান থেকে একবার দেখে নিও দরকার পড়ে। আচ্ছা, তারপর কি বলছে, প্লাস্টিক ও বর্জ্য নিক্ষেপ। আমরা কি করি, যত্রতত্র প্লাস্টিক ফেলে দিই, তাহলে কি হয়, মাটি দূষণ ঘটে, জল দূষণ ঘটে, এবং নিকাশি ব্যবস্থা মানে যেখান থেকে আমাদের যে বর্জ্য পদার্থগুলোকে আমরা বার করব সেই পাইপটার জায়গাটাই কি হয়, আমাদের রুদ্ধ হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায়, তাহলে কি হয়, ওখান থেকে জল বেরোতে পারবে না, তাহলে কি হবে, জলমগ্নতা সৃষ্টি করবে। বোঝা গেল? আচ্ছা, তারপরের প্রশ্ন কি, তারপরের প্রশ্ন আমাকে বলছে যে মিষ্টি জলের উৎসগুলো কি কিভাবে দূষিত হয়। মিষ্টি জলের উৎস কি কিভাবে দূষিত হয়, একটা হচ্ছে আমাদের শিল্পের বর্জ্য। আমরা শিল্প যখন একটা জায়গায় স্থাপন করি, সেই কলকারখানার বর্জ্য পদার্থগুলো কি হয়, তারই আশেপাশে ঠিক নদ, মানে নদী ফদী থাকে, সেখানে কি হয়, সেখানে ফেলে দেওয়া হয়। তাহলে কি হয়, ওই কলকারখানার যে বর্জ্য জল পরিশোধন না করেই নদীতে ফেলে দেওয়া হয়, যে তার ফলে তার মধ্যে থাকে কি, পারদ, সীসা ইত্যাদি ভারী ধাতুও পর্যন্ত থাকে। তাহলে সেগুলো কি হয়, জলে মিশে যায়, জলে মিশে গেলে তারপর কি হবে, বিভিন্ন রোগ হবে। ঠিক আছে, তারপর আমাকে কি বলছে, কৃষিকাজ। কৃষিকাজের সময় আমরা কি করি, জমিতে কীটনাশক দিই, রাসায়নিক সার দিই, সেগুলো তাহলে বৃষ্টির জলের সাথে ধুয়ে কি হবে, পুকুর বা নদীতে চলে যায়, নদীতে চলে গেলে আমাদের তাহলে জল দূষণ ঘটবে, আর যে মিষ্টি জলের উৎস, সেই মিষ্টি জলের উৎস আমাদের তাহলে হ্রাস পাবে। ঠিক আছে, মানে হ্রাস পাবে না, দূষিত হয়ে যাবে। তারপর আমাকে বলছে যে গৃহস্থালির বর্জ্য। আমরাও কি করি, আমাদের বাড়িতে যে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলো নিয়ে গিয়ে কি করি, আমরা নর্দমার নোংরা জল টলে ফেলে দিই, সেগুলোই আবার কোনো না কোনো ভাবে গিয়ে আমাদের কি হচ্ছে, যে নদীর সাথে কানেক্টেড, সেই নদীতে গিয়ে মিশে যাচ্ছে, তাহলে সরাসরি কি হবে, সেগুলো গিয়ে আমাদের জলাশয়ে মিশে জলকে দূষিত করবে। বোঝা গেল? ঠিক এইগুলো পড়লে না বাংলার ওই রচনাও লেখা যাবে, যেখানে ওই বিজ্ঞান ভার্সেস কুসংস্কার, পরিবেশ দূষণ এইসবের রচনা লিখতে দেয় না, ওগুলোও লেখা যাবে এই চ্যাপ্টারটা পড়লে। তারপর কি বলছে, তারপর বলছে জীব বিবর্ধন। একটি রেখচিত্রের মাধ্যমে উদাহরণ দেখো। রেখচিত্রের মাধ্যমে একটা দেখিয়েছিলাম যে আমরা ডিডিটির মধ্যে এত, আমি ওই দেখেছিলাম ঘাস, ঘাস থেকে ওই ঘাস ফড়িং খাচ্ছে, ওরকম দেখেছিলাম যে ঘাসে যদি এক্স থাকে, 5টা ঘাস খেলে একটা ঘাস ফড়িংয়ের মধ্যে কত পরিমাণ চলে যাবে, তাহলে 5টা ঘাস খেলে 5x হয়ে যাবে। আবার ঘাস ফড়িংকে খাচ্ছে একটা ব্যাঙ, তাহলে ব্যাঙের মধ্যে কত হবে, আমরা যদি ধরে নিই যে 5টা ঘাস ফড়িং একটা ব্যাঙ খাচ্ছে, তাহলে কত যাবে, আমরা 25x হয়ে যাবে। আবার ধরে নিলাম যে দুটো ব্যাঙ খাচ্ছে একটা সাপ, তাহলে সাপের মধ্যে কত আসছে, এক একটা ব্যাঙের মধ্যে তো 25x রয়েছে, তাহলে সাপের মধ্যে কত চলে যাবে, 50x চলে যাবে। আবার সাপকে খাচ্ছে আমাদের ময়ূর, তাহলে ময়ূরের মধ্যে কত হবে, যদি দুটো সাপ খায় তাহলে ময়ূরের মধ্যে 100x চলে যাবে।
তাহলে এরকম ভাবে আমি বলতে পারি, অথবা আমাদের বইতে একটা মান দেওয়া ছিল সেটা দিয়ে বলতে পারি। তাহলে জীব বিবর্ধন কি? খাদ্য শৃঙ্খলের বিভিন্ন ট্রপিক লেভেল মানে পুষ্টি স্তর, মানে এটা একটা পুষ্টি স্তর, এটা একটা পুষ্টি স্তর। এই স্তরগুলোতে অভঙ্গুর যে বিষাক্ত পদার্থ যেরকম ডিডিটি তার ঘনত্ব ক্রমশ বৃদ্ধি পায়। যেরকম ওই কি বলছি যে এক্স দিয়ে শুরু হলো, এবার একটা ঘাস ফড়িং তো একটা ঘাস খাবে না, 5টা ঘাস খেয়ে নিল, তাহলে 5টা ঘাস খেলে কি হবে, 5x চলে আসবে। আবার একটা ব্যাঙ তো নিশ্চয়ই একটা ঘাস ফড়িং খাবে না, ধরে নিলাম যে 5টা ঘাস ফড়িং খেয়েছে, তাহলে কি 25x হয়ে যাবে। এরকম ভাবে কি ঘনত্বটা বৃদ্ধিই পেতে থাকে প্রত্যেকটা স্তরে যত যাবো। এটা কি সর্বনিম্ন স্তর, তাহলে এটা কি নিম্ন স্তর, আর এটা কি, এটা হচ্ছে সর্বোচ্চ স্তর। তাহলে যত আমি নিচ থেকে উপরের স্তরে যাব খাদ্য শৃঙ্খলে, তত কি হবে আমাদের এই যে অভঙ্গুর বিষাক্ত পদার্থের পরিমাণ, তাহলে ওই যে বিষাক্ত পদার্থের পরিমাণ সেটা কি হবে, যত আমি নিম্ন থেকে উপরের দিকে যাব তত কি বৃদ্ধি পেতে থাকবে। ঠিক আছে? যেরকম আমরা এই উদাহরণটা দেখে নিই যে ডিডিটি আমাদের তার মধ্যে কত থাকে, প্রায় 0.003 ppm থাকলো। এবার জুপ্ল্যাঙ্কটন যারা ডিডিটি ভক্ষণ করে ফেলছে জলের মধ্যে চলে আসার পর, তাহলে তাদের মধ্যে চলে যাচ্ছে 0.04 ppm। এবার জুপ্ল্যাঙ্কটন গুলো খায় আমাদের ছোট মাছ, তাদের শরীরে ঘনত্ব দেখা যাচ্ছে যে 0.5 ppm হয়ে গেছে। এবার এই ছোট মাছগুলোকে আবার বড় মাছ খায়, তাদের শরীরে দেখা গেল যে 2.0 ppm চলে এসছে। আবার বড় মাছকে খায় আমাদের মৎস্যভুক পাখি বা চিল, তাদের শরীরে দেখা যাচ্ছে যে 25 ppm এর কাছাকাছি কি আমাদের ওই জৈব অভঙ্গুর যে বিষাক্ত পদার্থগুলো সেই পদার্থের পরিমাণ দাঁড়াচ্ছে। বোঝা গেল? তাহলে এইভাবেই কি আমাদের এক এক করে প্রত্যেকটা ট্রপিক স্তরে এই পরিমাণগুলো বৃদ্ধি পেতে থাকে এবং মানে তাদের ক্ষতি সাধন করে। তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন বলছে যে জিববারেলিন হরমোনের 3টে উল্লেখযোগ্য কাজ কি? এক তো হচ্ছে আমাদের বোল্টিং। বোল্টিং মানে কি? বোল্টিং মানে যেটা ওই বোঝাচ্ছিলাম যে খর্বাকার উদ্ভিদের পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে, তাহলে গাছটা কি স্বাভাবিক উচ্চতা সম্পন্ন হয়। এই পদ্ধতিকেই বলা হয় কি বোল্টিং পদ্ধতি। তারপর সুপ্তাবস্থা ভঙ্গ, ওই যে বললাম বীজ এবং মুকুলের সুপ্তাবস্থা কাটিয়ে ফেলে, কি করে আলফা অ্যামাইলেজ উৎসেচকটাকে ত্বরান্বিত করে এবং কি করে অঙ্কুরোদ্গমে সাহায্য করে। তারপর হচ্ছে ফলের বৃদ্ধি, আপেল আঙুর নাশপাতি ইত্যাদি ফলের আকার গঠন এবং বৃদ্ধিতে সাহায্য করে। তারপর জিজ্ঞাসা করছে ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা। আমি এটা খুব সুন্দর করে আগের ক্লাসে বুঝিয়েছি, এখন আর বোঝাচ্ছি না। ঠিক আছে, আমি এটা স্কিপই করে দিচ্ছি বরং, কারণ আগের ক্লাসে ভালো করে বোঝানো হয়েছে, এটা ছবি এঁকে বোঝাতে গেলে টাইম লাগবে। আগের ক্লাসে যেহেতু বুঝিয়ে দিয়েছি তাই এখন আর বোঝাচ্ছি না। আগের ক্লাস বলতে সাজেশন নাম্বার 1, যেখানে আমাদের উদ্ভিদ চলন এবং উদ্ভিদ হরমোন ছিল। ঠিক আছে? তারপরে কি জিজ্ঞাসা করছে, সংশ্লেষিত কৃত্রিম হরমোনের ব্যবহার। এটাও আগের দিন ছিল। কি আগাছা দমনের ক্ষেত্রে কাজে লাগে, পার্থেনোকার্পির ক্ষেত্রে কাজে লাগে, শাখা কলম তৈরির ক্ষেত্রে কাজে লাগে। কি কি হরমোন আমাদের 2,4-D, এটাই আমাদের মেইন কিন্তু আগাছা দমনের জন্য কাজে লাগে। তাহলে আমাদের কিন্তু এই প্রশ্নটা খুব দেয় যে আগাছা দমনের জন্য দায়ী একটা কৃত্রিম হরমোনের নাম লেখো। 2,4-D, 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। ঠিক আছে? পার্থেনোকার্পির জন্য আমরা NAAIB এগুলো প্রয়োগ করি। শাখা কলমের জন্য আমরা সেম কৃত্রিম অক্সিন ব্যবহার করি। ঠিক আছে? তাহলে এবার আমরা আসবো 5 নম্বরের প্রশ্নে। 5 নম্বরের প্রশ্ন আমাকে কি বলছে? 5 নম্বরের প্রশ্ন বলছে যে প্রদত্ত দূষকগুলি পরিবেশ ও মানব স্বাস্থ্যের উপর কি কি প্রভাব ফেলে তা মূল্যায়ন করো। প্রথম আমাকে বলছে অভঙ্গুর কীটনাশক যেরকম ডিডিটি। তাহলে এই ডিডিটি কি হয় আমাদের জীব বিবর্ধনের জন্য দায়ী না। মাটিতে প্রথমে যায়, মাটিতে গেলে কি হবে, মাটিতে জলে মিশে গিয়ে কি হয় খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে। এবার খাদ্য শৃঙ্খলে প্রবেশ করলে কি হয়, প্রত্যেকটা পুষ্টি স্তরে এক এক করে কি বাড়তে থাকে। তাহলে এর ফলে কি হয়, জীব বিবর্ধন হয়। জীব বিবর্ধনের ফলে কি হয়, পাখির ডিমের খোলস পাতলা হয়ে যাচ্ছে, মানুষের যকৃতের ক্ষতি হচ্ছে। তাহলে এই কারণগুলো হচ্ছে। তারপর আমাকে বলছে পরাগরেণু। তাহলে পরাগরেণু কি হয়, পরাগরেণু হচ্ছে আমাদের এক প্রকারের এসপিএম। এসপিএম মানে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। তাহলে এগুলো কি হয়, বাতাসে ভাসমান অবস্থায় থাকে, আমাদের শ্বসনে আমরা যখন শ্বাস নিচ্ছি তখন কি আমাদের মানুষের যে ফুসফুস সেই ফুসফুসে প্রবেশ করে, করলে অ্যালার্জি সৃষ্টি করে, হাঁপানি সৃষ্টি করে, অ্যাজমা সৃষ্টি করে। ঠিক আছে? তাহলে এগুলো করে, তাহলে বায়ু দূষণের জন্য দায়ী এটা, তাই লেখা আছে। তারপর বলছে ফসফেট এবং নাইট্রেট সার, এগুলো কি হয় আমাদের বৃষ্টির জলের সাথে ধুয়ে জলাশয়ে চলে যায়, জলাশয়ে মিশলে কি হবে আমাদের পুষ্টির পরিমাণ বেড়ে যাবে, বেড়ে গেলে কি হয় শৈবাল তৈরি হয়ে যায়, তার মানে আমাদের ইউট্রোফিকেশন বা অ্যালগাল ব্লুম বা শৈবাল ব্লুম তৈরি হবে। ঠিক আছে? তারপর আমাকে বলছে স্বাস্থ্য কেন্দ্রের আবর্জনা। তাহলে এটাও কি হবে, এটাও আমাদের বিভিন্ন ধরনের, প্রথমত স্বাস্থ্যকেন্দ্রের আবর্জনা যেরকম কি হয় সিরিঞ্জ, তুলা, ব্যান্ডেজ ইত্যাদিতে কি থাকে, বিভিন্ন ধরনের আমাদের ব্যাকটেরিয়া ভাইরাস থাকে, সেগুলো থেকে কি হতে পারে আমাদের হেপাটাইটিস বি, এইডস, টিটিনাসের মতো সংক্রামক রোগ ছড়াতে পারে। ঠিক আছে? অথবা মানে এছাড়া কি হবে, আমাদের জল দূষণও ঘটাতে পারে, কারণ ওগুলো আমরা সাধারণত জলের কাছাকাছি ফেলে দিই, তারপর জলে মিশে যায়। ঠিক আছে? তারপর আমাদেরকে কি বলছে, সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন। এটা কিন্তু আমাদের কি করে, সিএফসি আমাদের গিয়ে স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তরকে ধ্বংস করে। ওজোন স্তর ধ্বংস করলে প্রথমত আমাদের ওজোন হোল তৈরি হয়, মানে ওজোন স্তরের যে পরিমাণ, ওখানে যে ওজনের ঘনত্ব, সেই ঘনত্বটা কমে যায়, যাকে আমরা ওজোন ছিদ্র তৈরি হওয়া বলি। তাহলে সেখান থেকে কি হবে, ক্ষতিকর ইউভি রশ্মি আমাদের শরীরে এসে পড়বে। তাহলে আমাদের কি হবে, ত্বকের ক্যান্সার হতে পারে, চোখের ছানি পড়ার মতো রোগ সৃষ্টি হতে পারে। ঠিক আছে? এছাড়া আমাদের সিএফসি যদি পরিমাণ বেড়ে যায়, তাহলে এটা একটা গ্রিন হাউস গ্যাস। তাহলে কি হবে, তখন আমাদের বিশ্ব উষ্ণায়ন হবে কিন্তু। ঠিক আছে? আচ্ছা, তারপর কি বলছে, তারপর বলছে আমাদের উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য কি।
উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য কি? উৎস আমাদের কোথায় হয়? প্রধানত কাণ্ড ও মূলের অগ্রভাগে, ভাজক কলায়, এইসব জায়গায় তৈরি হয়। পরিবহন কি? এটা ব্যাপন প্রক্রিয়ায় কি হয়? জাইলেম ফ্লোয়েমের মাধ্যমে দূরবর্তী স্থানে আমাদের কি পৌঁছায়। তারপর বলছে ক্রিয়াস্থল। ক্রিয়াস্থল কি? হরমোন সবসময় যেখানে তৈরি হয় তার থেকে দূরে গিয়ে কাজ করে। ব্যতিক্রম হচ্ছে আমাদের লোকাল হরমোন, যেটা আমাদের প্রাণীদের ক্ষেত্রে থাকে, এবং উদ্ভিদের ক্ষেত্রে অনেক সময় সাইটোকাইনিনও স্থানীয়ভাবে কাজ করে। এছাড়া এদের রাসায়নিক প্রকৃতি আমরা যদি বলতে যাই তাহলে কি মূলত আমাদের জৈব অম্ল বা জৈব ক্ষারীয় ধর্মী হয়। তাহলে অম্ল কিরকম? যেরকম আমাদের অক্সিন বা জিববারেলিন, ঠিক আছে? জিববারেলিনও কি আমাদের অম্ল। এছাড়া ক্ষারীয় কি আমাদের সাইটোকাইনিন। এবার টার্পিনয়েড গোষ্ঠীভুক্ত কি আবার আমাদের জিববারেলিন। সেই অর্থে আমরা বলতে পারি যে অক্সিন হচ্ছে আমাদের ইন্ডোল বর্গযুক্ত, সেরকমও বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, আম্লিক কিন্তু আমাদের অক্সিন এবং জিববারেলিন দুজনেই, আর ক্ষারীয় হচ্ছে আমাদের সাইটোকাইনিন। তারপর বলছে পরিণতি। হরমোন সবসময় কাজ করার পর চলে যায়, তাহলে হরমোন কিন্তু উৎসেচক দ্বারা বা জারণের ফলে ধ্বংসপ্রাপ্ত হয়। যেরকম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড কি হয়? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এটা তো আমাদের অক্সিনের নাম, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তারপরে আমরা একটা অক্সিডেজ নাম বসিয়ে দেবো, কি বলবো? অক্সিডেজ। তাহলে এটা এমন একটা উৎসেচক যার প্রভাবে কি হয়? আমাদের অক্সিন হরমোন ধ্বংস হয়ে যায়। তাহলে অক্সিনকে ধ্বংস করে কে? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, অক্সিডেজ। আমাদের জিববারেলিনকে কে ধ্বংস করে? তাহলে আমরা যদি বলি যে জিববারেলিন হরমোনটাকে ধ্বংস কে করে, তাহলে আমরা কি বলবো? জিববারেলিনের রাসায়নিক নাম কি? জিববারেলিক অ্যাসিড। তাহলে জিববারেলিক, জিববারেলিক সম্ভবত ডবল এল থাকে, জিববারেলিক অ্যাসিড। তারপর কি করবো? একটা অক্সিডেজ বসিয়ে দেবো। নামের পাশে যদি আমি অক্সিডেজ বসিয়ে দিই, তার মানে কি? সেটা এমন একটা উৎসেচক যার প্রভাবে আমার হরমোনটা ধ্বংস হয়। তাহলে এর প্রভাবে অক্সিন ধ্বংস হয়, ঠিক আছে? এর প্রভাবে জিববারেলিন ধ্বংস হয়। সাইটোকাইনিনের কি হবে? সাইটোকাইনিনেরও সেম। সাইটোকাইনিনের নাম লিখবো সাইটোকাইনিন, আর তারপর বলবো অক্সিডেজ। তার মানে সাইটোকাইনিন অক্সিডেজের প্রভাবে কি হয়? আমাদের সাইটোকাইনিন ধ্বংসপ্রাপ্ত হয়, ঠিক আছে? মাত্রা কি? মাত্রা, হরমোন সবসময় কি অল্প ঘনত্ব, মানে একদম অল্প পরিমাণে ক্ষরণ হয়, তাতেই সে তার সব কাজ করতে পারে। তাহলে অল্প ঘনত্বেই কিন্তু এরা খুব কার্যকরী হয়, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের সব প্রশ্ন শেষ হয়ে গেল। তো দ্যাট ওয়াজ এভরিথিং ফর দিস সেশন। এরকম পরে আরো সেশন নিয়ে আসা হবে যেখানে অন্যান্য চ্যাপ্টারও থাকবে। এই যে কোশ্চেন গুলো আছে, এই কোশ্চেন গুলো যদি তোমরা ভালো করে করো, তাহলে মাধ্যমিকে এর মধ্যে থেকেই প্রশ্ন পেয়ে যাবে, এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসতে পারে না। কেন চ্যাপ্টার গুলো একটু আনস্ট্রাকচার্ড মনে হতে পারে, যে আর কি প্রথম দিন হলো উদ্ভিদ চলন, তারপর উদ্ভিদ হরমোন, এখন হচ্ছে পরিবেশ দূষণের সাথে উদ্ভিদ হরমোন, কারণ এগুলো আমার অলরেডি কিউরেট করা ছিল ব্যাচের স্টুডেন্টসদের জন্য, আর তাদের যে সিলেবাস চলছিল সেই সিলেবাস হিসেবে এই প্রশ্নগুলো ডিজাইন করা ছিল। হঠাৎ করে সমস্ত প্রশ্ন তাড়াতাড়ি তো ডিজাইন করা সম্ভব না, তাই আমি ওই প্রশ্নগুলোই নিচ্ছি। এগুলো বানিয়েই করানো আছে যে এইগুলোই সাজেশন হিসেবে দেওয়া হবে, তো এর থেকেই প্রশ্ন আসবে, সেই নিয়ে কোনো চিন্তা করতে হবে না। কিন্তু হ্যাঁ, অর্ডারিংটা একটু দু একটা এদিক ওদিক হতে পারে। তবুও পরের দিন কি থাকবে? পরের দিন থাকবে আমাদের প্রাণী হরমোন, তারপরের দিন থাকবে আমাদের অভিব্যক্তি অভিযোজন, এরকম ভাবে পরপর চলতে থাকবে, ঠিক আছে? আশা করি এই সেশনস গুলো খুব হেল্পফুল হবে তোমাদের জন্য। মাত্র আর 45 দিন মতো সময় রয়েছে। এই সময়ের মধ্যে এরকমই শর্ট টাইম পিরিয়ডের মধ্যে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে, সেগুলো যেখানে যেখানে আমি পাবো, সেগুলোকে বারবার রিভাইজ করতে হবে, যাতে আমাদের সেই জিনিসগুলো ঠোঁটস্থ হয়ে যায় এবং পরীক্ষার সময় আমরা সহজে সেটাকে কি নামাতে পারি। পরীক্ষায় প্রশ্ন দেখবো আর সঙ্গে সঙ্গে আমাদের লিখতে হবে। এরকম করলে হবে না যে একটা প্রশ্ন দেখে আমার 5 মিনিট লাগছে মনে করতে সেটা, ঠিক আছে? সো থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দিস সেশন। উইল মিট ইন এনি আদার সেশন।